হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বায়োস্ফিয়ার। আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করব তা নিশ্চয়ই তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো। তোমরা যারা 11 বা বিএসসি নার্সিং বা এনএম জিএনএম বা নিটের জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য কিন্তু এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ কম বেশি এই চ্যাপ্টার থেকেই প্রতি বছর প্রশ্ন কিন্তু থাকে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, এবং যেখানে এই ভিডিওর টপিক সম্পর্কে তোমাদের সমস্যা থাকবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। এবার চলো তাহলে টপিকটা শুরু করা যাক। প্রথমে যে চ্যাপ্টারটি আমরা দেখছি সেটি হলো স্নায়বিক নিয়ন্ত্রণ এবং সমন্বয়, নিউরাল কন্ট্রোল এবং কোঅর্ডিনেশন। আমাদের যে শরীর রয়েছে বা আমাদের যে দেহ রয়েছে তার নানান তন্ত্র এবং শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলির সঠিক এবং সক্রিয়ভাবে কার্য পরিচালনা করার জন্য বিভিন্ন রকমভাবে সমন্বয় হয়ে থাকে। এই সমন্বয় সাধারণত দুটো ভাগে হয়। এক হচ্ছে স্নায়বিক নিয়ন্ত্রণ, আর দ্বিতীয় যেটি হয়ে থাকে সেটি হলো হরমোনাল বা হরমোনের দ্বারা নিয়ন্ত্রণ হয়ে থাকে। আজকে আমাদের এই টপিকটি স্নায়বিক নিয়ন্ত্রণ সম্পর্কে আমরা আলোচনা করব। তাই স্নায়বিক নিয়ন্ত্রণ কিভাবে হয়ে থাকে সেই সম্পর্কে আমরা পড়ব। তার সাথে সাথে বাহ্যিক উদ্দীপনা বা বাহ্যিক উদ্দীপনার সাপেক্ষে আমাদের শরীর কিভাবে রেসপন্স করে, স্নায়ুতন্ত্রের উপাদান সম্পর্কে জানব, নিউরন স্নায়ু কী জিনিস সেগুলো সম্পর্কে জানব, সেগুলো কত প্রকারের হয় সেগুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। প্রথমে যদি আমরা দেখি এই স্নায়বিক নিয়ন্ত্রণের জন্য যে বিষয়গুলি সবথেকে গুরুত্বপূর্ণ সেটি হলো নিউরন এবং তার সাথে সাথে হচ্ছে স্নায়ু। এই নিউরন এবং স্নায়ু আপাত দৃষ্টিতে যদি দেখি যে একই মনে হলেও দুটো কিন্তু একই নয়। নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক, আর যেখানে স্নায়ু হচ্ছে এই নিউরনের যে অ্যাকশনের অংশগুলো রয়েছে, অর্থাৎ স্নায়ু তন্তুগুচ্ছকে আমরা বলে থাকব স্নায়ু তন্তুগুচ্ছকে আমরা স্নায়ু বলে থাকি। তাহলে পাশে যে ছবিটি রয়েছে এটি একটি আদর্শ স্নায়ু কোষের গঠন, অর্থাৎ নিউরনের গঠন। এই নিউরনের উপরের দিকে যে অংশটি রয়েছে, যে শাখা প্রশাখা বিশিষ্ট অংশ রয়েছে, এগুলো হচ্ছে ডেনড্রন। এই ডেনড্রনগুলো যেখান থেকে উৎপত্তি লাভ করেছে এটি হচ্ছে কোষদেহ। এই কোষদেহর সাথে ডেনড্রন জুড়ে আছে। আবার নিচের দিকে যে শাখা প্রশাখা বিহীন যে অংশটি রয়েছে এটি হচ্ছে অ্যাকশন। তাহলে আমরা যদি দেখি যে এই নিউরন বা স্নায়ুতন্তুর অংশগুলো, তাহলে প্রধান তিনটি অংশ কোষদেহ, অ্যাকশন এবং তার সাথে সাথে হচ্ছে ডেনড্রন। এবার অ্যাকশন যেখানে যুক্ত হয়েছে কোষদেহর সাথে এই অঞ্চলটিকে আমরা বলবো অ্যাকশন হিলক। আর অ্যাকশনের মাঝে মাঝে যে অংশগুলো রয়েছে সেগুলোকে আমরা বলে থাকি মায়োলিন আবরণী বা মায়োলিন শীথ। এবারে এই কোষদেহের সম্পর্কে যদি আমরা বৈশিষ্ট্যগুলো দেখে থাকি, কোষদেহের মাঝখানে একটি সুস্পষ্টভাবে নিউক্লিয়াস রয়েছে। যেমন কোষের মধ্যে নিউক্লিয়াস কোষের মস্তিষ্ক হিসাবে কাজ করে বা কোষের যাবতীয় কার্য সম্পাদন করে থাকে, এখানেও নিউক্লিয়াস কিন্তু সুস্পষ্ট উপবৃত্তাকার এবং কোষের যাবতীয় কার্য পরিচালনা করে থাকে। তার সাথে সাথে এই কোষদেহের সাইটোপ্লাজম যেটি রয়েছে তাকে আমরা বলবো নিউরোপ্লাজম। আমরা নর্মালি কোষের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে সাইটোপ্লাজম রয়েছে, যেহেতু এটা নিউরন তাই সাইটোপ্লাজমটার নাম হয়ে যাবে নিউরোপ্লাজম। কোষের ক্ষেত্রে সাইটোপ্লাজম যেটি, নিউরনের ক্ষেত্রে সেটি হবে
নিউরোপ্লাজম। এবার এই নিউরোপ্লাজমের মধ্যে কি কি থাকে? এই নিউরোপ্লাজমের মধ্যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, এই নিউরোপ্লাজমের মধ্যে গলগি বডি থাকে, এর মধ্যে মাইটোকন্ড্রিয়া উপস্থিত থাকে। তাহলে এটি আমরা দেখতে পাচ্ছি একটি কোষের মধ্যে যা যা থাকে সেই রকম এই স্নায়ু কোষের মধ্যে কোষ দেহতেও আমরা সেই ধরনের কোষীয় অঙ্গাণুগুলোর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এই নিউরোপ্লাজমের মধ্যে আরও যে বিশেষ অংশ থাকে সেটি হলো নিউরোফাইব্রিল থাকে। এই নিউরোফাইব্রিল কি জিনিস? নিউরোফাইব্রিল হচ্ছে এই নিউরোপ্লাজমের মধ্যে সূক্ষ্ম যে সমস্ত তন্তুগুলো থাকে, সূক্ষ্ম তন্তুগুলো এই নিউরোপ্লাজমের গঠনগত উপাদান হিসাবে কাজ করে, সেই জন্য এগুলোকে আমরা বলবো নিউরোফাইব্রিল। আর এই কোষদেহের মধ্যে যে বিশেষ উপাদান থাকে সেটি হলো নিজেল দানা। খুব ইম্পর্টেন্ট, নিজেল দানা। এই নিজেল দানা হচ্ছে মুক্ত রাইবোজোম। নিজেল দানা মানেই হচ্ছে মুক্ত রাইবোজোম। রাইবোজোমের যেমন কাজ কোষে প্রোটিন তৈরি করা, সেই রকমভাবে এই নিজেল দানা বা মুক্ত রাইবোজোমগুলো প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে থাকে, প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে। এইরকম নামকরণ কেন হয়েছে নিজেল দানার? তার কারণ হচ্ছে যিনি আবিষ্কার করেছেন এই নিজেল দানা, সেই বিজ্ঞানীর নাম হচ্ছে ফ্রান্জ নিজেল। এই ফ্রান্জ নিজেলের নাম অনুসারে প্রথমে আমরা একে বলি রঞ্জক দানা, তার পরবর্তী আবিষ্কারের পরবর্তী বিজ্ঞানীর নাম অনুসারে নিজেল দানা নামকরণ হয়েছে। এর পরবর্তী যদি আমরা দেখি যে এই নিউরনের বাইরের যে আবরণ, নিউরনের বাইরের যে আবরণ, এই বাইরের আবরণকে আমরা বলে থাকি নিউরোলেমা। আবার অ্যাকশন যেটি রয়েছে সেই অ্যাকশনের বাইরে যদি হয়, অ্যাকশনের বাইরের আবরণ যদি হয় তাহলে সেটি হয়ে যাবে অ্যাক্সোলেমা। তাহলে এই অংশগুলো মোটামুটি একটি স্নায়ুতন্ত্রের গঠনের মধ্যে সুনির্দিষ্টভাবে থাকে। এবার যদি দেখি যে অ্যাকশন যে অংশটি রয়েছে সেই অ্যাকশন অংশটি কেমন। সেই অ্যাকশন অংশে আমরা প্রথম যেটি দেখতে পাবো অ্যাকশনের ক্ষেত্রে সেটি হচ্ছে দীর্ঘ হয়ে থাকে, তার সঙ্গে সঙ্গে শাখা প্রশাখা বিহীন হয়ে থাকে। শাখা প্রশাখা বিহীন হয়ে থাকে, কার সঙ্গে জুড়ে থাকে? কোষ দেহের সাথে জুড়ে থাকে। তাহলে কোষের দেহের সাথে সংযুক্ত থাকছে, এই অংশটি হলো অ্যাকশন। তাহলে অ্যাকশনের যে প্রধান বৈশিষ্ট্য সেটি হলো দীর্ঘ হয়ে থাকে, শাখা প্রশাখাবিহীন এবং কোষের সঙ্গে সংযুক্ত। এই অ্যাকশনের সাইটোপ্লাজম যদি আমরা দেখি তাহলে এই অ্যাকশনের সাইটোপ্লাজমকে আমরা বলবো এক্সোপ্লাজম। কারণ নিউরনের ক্ষেত্রে আমরা বলছিলাম নিউরোপ্লাজম, এটির ক্ষেত্রে আমরা বলবো অ্যাকশন যেহেতু সেই জন্য এটাকে বলবো এক্সোপ্লাজম। একই রকমভাবে অ্যাকশনের বাইরের যে আবরণ, এই বাইরের আবরণকে আমরা বলবো অ্যাক্সোলেমা। লেমা মানে হচ্ছে পর্দা, অ্যাকশনের বাইরে যেহেতু আছে সেই জন্য এটাকে বলবো অ্যাক্সোলেমা। এবার একটি বিশেষ পার্থক্য রয়েছে যেটি ডেনড্রনে থাকে কিন্তু অ্যাকশনে থাকে না, সেটি হলো নিজেল দানা। এই নিজেল দানা অ্যাকশনে কিন্তু থাকে না, তাই নিজেল দানা অনুপস্থিত। এইবার অ্যাকশনেও সেরকম একটি বিশেষ অংশ রয়েছে যেটি ডেনড্রনে থাকে না, সেটি হলো মায়োলিন আবরণী। তাহলে মায়োলিন আবরণী এটি হচ্ছে এক্সক্লুসিভ ফিচার্স। এই মায়োলিন আবরণী শুধুমাত্র অ্যাকশনে দেখা যায়, অ্যাকশনে থাকে।
ডেনড্রনে কখনোই মাইলিন আবরণী থাকে না। এই মাইলিন আবরণী আছে না নেই সেইটার উপরে ডিপেন্ড করে আমরা নার্ভাস সিস্টেমকে বা নার্ভকে ভাগ করি। যদি মায়োলিন থাকে বা মাইলিন সিথ থাকে তাহলে সেটাকে বলবো মায়োলিনেটেড নিউরন, মায়োলিনেটেড নিউরন। আর যদি না থাকে সেটাকে বলবো নন মায়োলিনেটেড। এইবার মায়োলিন সিথ যদি থাকে সেই নার্ভগুলো দ্রুততার সহিত কাজ করে। কেন দ্রুততার সহিত কাজ করে পরবর্তীতে আসছি। তাই দ্রুততার সহিত কাজ করে। আর নন মায়োলিনেটেড যেগুলোতে মায়োলিন সিথ উপস্থিত নেই সেগুলো অপেক্ষাকৃত ধীর কাজ করে থাকে। অর্থাৎ স্নায়ুতন্ত্রের যে প্রধান কাজ উদ্দীপনা পরিবহন করা, সেই উদ্দীপনা পরিবহন দ্রুততার সহিত করবে মায়োলিনেটেড নার্ভ, আর যেটা ধীর গতিতে করবে সেটা হলো নন মায়োলিনেটেড নার্ভ। এবার এই মায়োলিন সিদে একটি বিশেষ কোষ দেখা যায় যেটি শুধুমাত্র অ্যাকশনে দেখা যায়, সেটি হলো সোয়ান কোষ দেখা যায়। তাই সোয়ান কোষ শুধুমাত্র অ্যাকশনেই দেখা যাবে। তাই সোয়ান কোষ অ্যাকশনের এক্সক্লুসিভ একটি বৈশিষ্ট্য। সেই জন্য এই সোয়ান কোষ দিয়ে যখন প্রশ্ন থাকে অবশ্যই সেক্ষেত্রে সঠিক উত্তর অ্যাকশন হবে, কারণ ডেনড্রন বা কোষদেহ কোনোটিতেই সোয়ান কোষ থাকে না। সোয়ান কোষ এই মায়োলিন সিদের মধ্যেই অবস্থান করে। আর সর্বশেষ এই অ্যাকশনের যে অংশটি থাকে সেটি হলো শেষ প্রান্তে এন্ড ব্রাশ থাকে বা প্রান্ত বুরুশ থাকে। এই এন্ড ব্রাশ বা প্রান্ত বুরুশ এটি হচ্ছে অ্যাকশনের শেষ অংশ। এটি অপর নিউরনের সঙ্গে বা ঐচ্ছিক পেশির সঙ্গে যুক্ত হতে সাহায্য করে। তাহলে এই যে অংশগুলো আমরা পড়লাম, এই অংশগুলো কিন্তু অ্যাকশনের বৈশিষ্ট্যকে চিহ্নিত করছে। এবার যদি দেখি যে অ্যাকশনের দৈর্ঘ্য অনুযায়ী নিউরনকে আমরা ভাগ করব। অ্যাকশনের দৈর্ঘ্য অনুযায়ী, এই অ্যাকশনের দৈর্ঘ্য অনুযায়ী যে বিজ্ঞানী ভাগ করেন অ্যাকশনগুলোকে তিনি হলেন বিজ্ঞানী ক্যামিলো গোলজি। সেই জন্য এখানে যে দুটি টাইপ আমরা দেখি অ্যাকশনের ক্ষেত্রে, একটা হচ্ছে গলজি টাইপ 1, আর যেটি দেখা যায় সেটি হলো গলজি টাইপ 2। এই দুটোর মধ্যে প্রধান পার্থক্য কি? গলজি টাইপ 1 বা গলজি টাইপ 1 সেটি যদি দেখা হয়, যাদের ক্ষেত্রে দীর্ঘ অ্যাকশন রয়েছে, অর্থাৎ দীর্ঘ অ্যাকশন যুক্ত যে সমস্ত নিউরন তাদেরকে বলবো গলজি টাইপ 1। আর গলজি টাইপ 2 কারা? অপেক্ষাকৃত ছোট অ্যাকশন যাদের রয়েছে তাদেরকে আমরা বলবো গলজি টাইপ 2। এই দীর্ঘ অ্যাকশনগুলো আমরা দেখতে পাই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে বা সিএনএসে আমরা দেখতে পাই। আর বিশেষ করে উন্নত প্রাণীদের ক্ষেত্রে গলজি টাইপ 2 নিউরন তুলনামূলক বেশি থাকে। কোথায় থাকে? চোখের রেটিনাতে আমরা দেখতে পাই গলজি টাইপ 2। তার সাথে সাথে আমরা দেখতে পাই লঘু মস্তিষ্কে পাই। তার সাথে সাথে গুরু মস্তিষ্কে আমরা দেখতে পাই। গুরু মস্তিষ্কে আমরা গলজি টাইপ 2 দেখে থাকি, যাদের ছোট ছোট অ্যাকশন থাকে। তাহলে এই অ্যাকশনের প্রধান কাজ কি? এই অ্যাকশনের প্রধান কাজ সেটি হলো কোষ দেহ থেকে উদ্দীপনা গ্রহণ করা, এবার গ্রহণ যখন করেছে কাউকে প্রেরণ করতে হবে, সেটি হচ্ছে পরবর্তী নিউরনে প্রেরণ করা।
তাহলে এইটি হলো অ্যাকশনের প্রধান কাজ। এর পরবর্তী যদি দেখি যে আমরা ডেনড্রন, ডেনড্রনের কাজটা এর বিপরীত। ডেনড্রন হচ্ছে কোষদেহ থেকে যে প্রজেকশনগুলো বেরিয়েছে, তার মানে ডেনড্রন শাখা প্রশাখা যুক্ত হবে, অ্যাকশনের মতন শাখাবিহীন হবে না, শাখা প্রশাখা যুক্ত, কোষদেহের সঙ্গে যুক্ত এবং সংখ্যায় অনেক হয়, 9 থেকে 12টি হতে পারে, সংখ্যায় 1-এর বেশি। এইবারে এই ডেনড্রনগুলো কি করে, পূর্ববর্তী যে নিউরন রয়েছে, পূর্ববর্তী নিউরন থেকে উদ্দীপনা গ্রহণ করে, সেই উদ্দীপনাকে কোষদেহতে প্রেরণ করে, কোষদেহে প্রেরণ করে। তাহলে পার্থক্য যদি দেখি অ্যাকশন এবং ডেনড্রনের, অ্যাকশনে সোয়ান কোষ থাকে যেটা ডেনড্রনে থাকে না, অ্যাকশনে পান্থপুরুষ আছে যেটা ডেনড্রনে নেই, আবার ডেনড্রনে একটি বিশেষ থাকে কোষ, সেটি হলো নেজেল দানা। এই নেজেল দানা যে রয়েছে সেটি শুধুমাত্র ডেনড্রনেই দেখতে পাবো, যেটা অ্যাকশনে দেখা যায় না। তাই ডেনড্রন এবং অ্যাকশন অতপ্রতভাবে কোষদেহের সঙ্গে জড়িত। প্রথমে ডেনড্রন পূর্ববর্তী নিউরন থেকে উদ্দীপনা গ্রহণ করে কোষদেহকে দেয়, পরবর্তী কোষদেহ সেই উদ্দীপনা অ্যাকশনকে প্রেরণ করে এবং অ্যাকশনের মাধ্যমে বাহিত হয়ে সর্বশেষ প্রান্তপুরুষে এসে পৌঁছায়, এবং এই প্রান্তপুরুষে পৌঁছানোর পরে পরবর্তী নিউরনের স্নায়ু উদ্দীপনা কিন্তু গিয়ে থাকে। এর পরে যদি দেখি, এটি গেল আমাদের নিউরন। এর পরবর্তী যদি আমরা দেখব স্নায়ু কি জিনিস, তাহলে এই স্নায়ু যদি আমরা দেখি, স্নায়ুর ক্ষেত্রে যে বিশেষ বৈশিষ্ট্য আমরা দেখে থাকি সেটি হলো যোগ কলা কিন্তু এর ক্ষেত্রে থাকবে। যোগ কলা কাদেরকে বলবো বা কানেকটিভ টিস্যু কাদেরকে বলবো না, যোগ কলা তাদেরকেই আমরা বলি যারা যারা অঙ্গ বা তন্ত্রের মধ্যে যোগাযোগ স্থাপন করছে, তাই যোগ কলা এর ক্ষেত্রে কিন্তু উপস্থিত থাকে। তার সাথে সাথে আমরা যে নিউরন দেখলাম, সেই নিউরনের যে অ্যাকশনের অংশগুলো রয়েছে, সেই অ্যাকশনের অংশগুলো সম্মিলিত রূপ হচ্ছে এই স্নায়ু, অর্থাৎ অ্যাকশনের অংশের সম্মিলিত রূপ হচ্ছে স্নায়ু। সেই জন্য এই স্নায়ুর যদি আমরা গঠন দেখি, সেক্ষেত্রে অনেকগুলো স্তর রয়েছে এর ক্ষেত্রে। এখানে পাশে যে ছবিটি আছে ভালো করে দেখো, এই যে ছবিটি, এই ছবিটিতে এটা একটা নার্ভের ছবি দেওয়া রয়েছে, তার একদম ভিতরের দিকে যে অংশ রয়েছে সেটি হলো একটি নার্ভ সেল। একদম নার্ভ সেলের বাইরে যেটি রয়েছে সেটি হচ্ছে এন্ডোনিউরিয়াম। অনেকগুলো এন্ডোনিউরিয়াম কাকে ঘিরে রয়েছে, পেরিনিউরিয়াম। আর এই পেরিনিউরিয়াম দেখো অনেকগুলো রয়েছে, কাকে ঘিরে রয়েছে একদম বাইরের দিকে, এপিনিউরিয়াম। তাহলে এখানে যে আবরণের স্তরগুলো আমরা দেখতে পাচ্ছি, আবরণের স্তরগুলো একদম বাইরের দিকে যেটি রয়েছে সেটি হচ্ছে এপিনিউরিয়াম। এপিনিউরিয়াম, তার পরবর্তী যেটি রয়েছে পেরিনিউরিয়াম। পেরিনিউরিয়াম, এর পরবর্তী যেটি রয়েছে সেটি হলো এন্ডোনিউরিয়াম। তাহলে সর্ববহিস্থ যদি বলে এপিনিউরিয়াম, আর ভিতরের দিকে সব থেকে ভিতরের দিকে যদি স্তর বলে তাহলে সেক্ষেত্রে হবে এন্ডোনিউরিয়াম। এবার এই এন্ডোনিউরিয়াম কাকে ঘিরে রয়েছে, স্নায়ু কোষকে ঘিরে রয়েছে। তাহলে সর্ববহিস্থ বা বাইরের স্তর হচ্ছে এপিনিউরিয়াম, আর সব থেকে ভিতরের স্তর হচ্ছে এন্ডোনিউরিয়াম। এবার আরো একটি বিশেষ অংশ দেখার রয়েছে, যেটি হলো অনেকগুলো এন্ডোনিউরিয়াম একসাথে, তার বাইরের দিকে রয়েছে পেরিনিউরিয়াম।
এবার এই পেরিনিউরিয়াম পরিবেষ্টিত নিউরন গুচ্ছকে কি বলে সেটা দেখো এখানে লেখা রয়েছে ফেসিকল, বা এক বচনে যদি আমরা বলি একে বলবো ফেসিকুলাস। তাহলে ফেসিকুলাস কি বা ফেসিকুলাস কোথায় দেখা যায়? ফেসিকুলাস যদি আমরা দেখি সেটি কিন্তু পেরিনিউরিয়ামে দেখা গিয়ে থাকে। তাহলে ফেসিকুলাস বলবো কি না পেরিনিউরিয়ামের বা পেরিনিউরিয়াম পরিবেষ্টিত নিউরন গুচ্ছকে আমরা বলে থাকি ফেসিকিউলাস। এবার এই ফেসিকিউলাস গুলোকে ঘিরে রয়েছে এপিনিউরিয়াম। এবার এর মাঝে মাঝে কিছু রক্তবাহ রয়েছে এবং এই নার্ভ তন্তু কিন্তু যুক্ত থাকে স্পাইনাল কর্ডের সাথে বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সাথে। এবার যদি আমরা দেখি যে গঠন অনুযায়ী স্নায়ুর প্রকারভেদ, তাহলে গঠন অনুযায়ী আমরা যদি স্নায়ু দেখি, গঠন অনুযায়ী অর্থাৎ স্নায়ুতে মায়োলিন সিদ রয়েছে না মায়োলিন সিদ নেই, তাহলে মায়োলিন সিদ যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো মায়োলিনেটেড স্নায়ু। এই মায়োলিনেটেড স্নায়ুর অপর নাম হচ্ছে মেডিউলেটেড, কারণ মেডুলারি আবরণী বা মায়োলিন সিদ থাকে, সেই জন্য এটাকে মেডিউলেটেড বলবো। আর যাদের থাকে না তাদেরকে বলবো কি মায়োলিন সিদবিহীন বা নন মায়োলিনেটেড বা নন মেডিউলেটেড। তাই গঠন অনুযায়ী যদি আমরা দেখি মায়োলিন সিদ সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যদি সে উপস্থিত থাকে তাহলে সেটা মেডিউলেটেড, যদি না থাকে তাহলে হয়ে গেল নন মেডিউলেটেড। এবারে যাদের মায়োলিন সিদ থাকে সেক্ষেত্রে আমরা নোড অফ রেনভিয়ার দেখতে পাবো বা রেনভিয়ারের পর্ব দেখা যায়। এই নোড অফ রেনভিয়ার জিনিসটা কি? ধরে নাও এটি একটি স্নায়ুর কোষদেহ, এই স্নায়ুর কোষদেহ থেকে এরকম ভাবে অ্যাকশন কিন্তু বেরিয়েছে। এবার স্নায়ুর কোষদেহের সাথে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ডেনড্রাইটস, এগুলো নির্গমন হয়েছে। আবার এই যে অ্যাকশন অংশটা রয়েছে, এই অ্যাকশনের অংশের শেষ প্রান্তে এন্ড ব্রাশ গঠিত হয়েছে। মাঝে মাঝের অঞ্চলে মায়োলিন সিদ আবরণী রয়েছে। এই যে মায়োলিন সিদ রয়েছে, এই মায়োলিন সিদের মাঝে মাঝে যে ফাঁকা অংশ, এটিকেই আমরা বলবো নোড অফ রেনভিয়ার, অর্থাৎ এই ফাঁকা অংশটিকে আমরা বলবো রেনভিয়ারের পর্ব বা নোড অফ রেনভিয়ার। এই নোড অফ রেনভিয়ার বা রেনভিয়ারের পর্ব থাকার জন্য যারা মেডুলেটেড সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে সল্টেটরি কন্ডাকশন দেখা যায়। সল্টেটরি কন্ডাকশন বা সল্টেটরি পরিবহন আমরা দেখে থাকি। এই সল্টেটরি কন্ডাকশন কি, কিভাবে উদ্দীপনা সল্টেটরি পরিবহনের মাধ্যমে যাচ্ছে সেটা পরবর্তী সময় আমরা আলোচনা করব। সেটি বর্তমান গঠন অনুযায়ী যে মেডুলেটেড স্নায়ু তাদের ক্ষেত্রে আমরা সল্টেটরি পরিবহন দেখে থাকি, আর নন মেডুলেটেড যেটি রয়েছে সেক্ষেত্রে আমরা কিন্তু এই সল্টেটরি পরিবহন দেখা যায় না, তাই অপেক্ষাকৃত এগুলো কিন্তু ধীর হয়ে থাকে, এটি কিন্তু ধীর হয়। এবার যদি দেখি যে কাজ অনুযায়ী কিভাবে নার্ভকে আমরা শ্রেণীবিন্যাস করব, কাজ অনুযায়ী কেমন ভাবে কাজ করছে, তাহলে কার্য অনুযায়ী যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো অন্তর্বাহী স্নায়ু,
অন্তর্বাহী স্নায়ু, আর যেটি দেখতে পাবো সেটি হলো বহির্বাহী স্নায়ু। বহির্বাহী স্নায়ু। অন্তর্বাহী স্নায়ু কারা? না, যে সমস্ত স্নায়ু উদ্দীপনাকে গ্রাহক থেকে বা রিসেপ্টর থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে আসে। তাহলে গ্রাহক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সিএনএস এ নিয়ে আসে, তাদেরকে অন্তর্বাহী বলবো। আর বহির্বাহী তারা যারা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে ইফেক্টর অর্গান বা কারকে নিয়ে যায়, তারা হচ্ছে বহির্বাহী। এই অন্তর্বাহী বা এরই আরেকটা নাম হচ্ছে এফারেন্ট। এফারেন্ট নার্ভ আর বহির্বাহী বা ইফারেন্ট। তাহলে অন্তর্বাহী বা এফারেন্ট, বহির্বাহী বা ইফারেন্ট, এগুলোর শুধু কাজগুলো কি? গ্রাহক থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে একটা নিয়ে যাচ্ছে, তাই তাকে আমরা অন্তর্বাহী বলছি। আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে যখন কারক অঙ্গে নিয়ে আসছে, তাকে আমরা বলবো বহির্বাহী। আরেক বিশেষ ধরনের নার্ভ থাকে যারা এই অন্তর্বাহী এবং বহির্বাহী উভয় প্রকার স্নায়ুতন্তু তাতে বর্তমান, তাদেরকে আমরা বলবো মিশ্র বা মিক্সড নার্ভ। তাহলে মিক্সড নার্ভ তারাই যারা হচ্ছে অন্তর্বাহী ও বহির্বাহী উভয় স্নায়ুতন্তু কিন্তু রয়েছে। উভয় স্নায়ুতন্তু রয়েছে। এবার উদাহরণ যদি দেখি, এই অন্তর্বাহী স্নায়ু উদাহরণ হচ্ছে অলফ্যাক্টরি নার্ভ, অলফ্যাক্টরি অপটিক নার্ভ। আর বহির্বাহী স্নায়ুর উদাহরণ হচ্ছে অ্যাবডুসেন্স, অ্যাবডুসেন্স, হাইপোগ্লোসাল, হাইপোগ্লোসাল প্রভৃতি। আর মিক্সড স্নায়ু যেটি একটি ভালো উদাহরণ হচ্ছে ভেগাস স্নায়ু। এই ভেগাস স্নায়ু এক ধরনের মিশ্র স্নায়ু, যেখানে অন্তর্বাহী এবং বহির্বাহী উভয় স্নায়ুতন্তু বর্তমান রয়েছে। এরপরে এটা তো গেল কার্য অনুযায়ী। এবারে যদি আমরা দেখি যে উৎপত্তি অনুসারে বা উৎপত্তিগতভাবে যদি আমরা স্নায়ুকে ভাগ করি, তাহলে কি দেখতে পাবো? উৎপত্তিগতভাবে যদি আমরা দেখি স্নায়ুকে ভাগ করে, তাহলে দেখতে পাবো কিছু স্নায়ু উৎপন্ন হয় করোটি থেকে, আমাদের ব্রেন থেকে, সেই জন্য তাদেরকে আমরা বলবো করোটীয় স্নায়ু, করোটীয় স্নায়ু বা ক্রেনিয়াল নার্ভ। আর যেটি হয় স্পাইনাল কর্ড থেকে বা সুষুম্না স্নায়ু, সুষুম্না স্নায়ু বা স্পাইনাল নার্ভ। এইবারে করোটি স্নায়ু যেগুলো, সেগুলোর ক্ষেত্রে উৎপত্তি স্থান হবে মানুষের মস্তিষ্ক। এক্ষেত্রে সেই সংখ্যাটি কত? সেটি হলো 12 জোড়া। আর সুষুম্না স্নায়ু যেটি রয়েছে, সেটি সুষুম্না কাণ্ড থেকে নির্গত হয়, সেটির সংখ্যা হচ্ছে 31 জোড়া। অর্থাৎ সুষুম্না কাণ্ডের যে খণ্ডগুলো রয়েছে, প্রত্যেকটা খণ্ড থেকে এক জোড়া করে বেরিয়েছে, তাই এখানে আমরা 31 জোড়া দেখে থাকি। এবারে স্নায়ুতন্ত্রের যে বিশেষ অংশগুলো রয়েছে, আমরা যদি দেখি যে স্নায়ুতন্ত্রের অংশগুলো, সেক্ষেত্রে স্নায়ু দেখলাম, তার সাথে সাথে স্নায়ু কোষ দেখেছি, যেটাকে আমরা বলছি নিউরন। এর সাথে যেটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে স্নায়ুতন্ত্রে, সেটি হলো নিউরোগ্লিয়া। এটি হলো নিউরোগ্লিয়া। এই যে নিউরোগ্লিয়া অংশ, এইটা নিয়ে আমাদের জানতে হবে। নিউরোগ্লিয়া কি না, যেগুলো হচ্ছে স্নায়ুতন্ত্রের নন নিউরাল যেগুলো, সেগুলো হচ্ছে নিউরোগ্লিয়া। এই নিউরোগ্লিয়া
নিউরোগ্লিয়া স্নায়ুতন্ত্রের সবথেকে বেশি পরিমাণে থাকে। এর পরিমাণটা হচ্ছে ৮০ থেকে ৯০% অংশ জুড়ে থাকে এই নিউরোগ্লিয়া। এবার এই নিউরোগ্লিয়ার যে বিশেষ বৈশিষ্ট্যগুলো সেগুলো হচ্ছে এরা কোনো রকম উদ্দীপনা গ্রহণ করে না বা পরিবহন করে না। এরা তাহলে কি কাজ করে? এরা যে কাজটা করে সেটি হচ্ছে বাকি যে স্নায়ুগুলো রয়েছে বা বাকি যে কোনো স্নায়ু হোক না কেন সবগুলোকে সুরক্ষিত রাখছে, তার সাথে সাথে সেগুলোকে পুষ্টি প্রদান করা, যাতে পুষ্টি নিয়ে তারা সুস্থ থাকে। এইবারে এই যে গুরুত্বপূর্ণ গুরুদায়িত্ব সেটা কিন্তু এই নিউরোগ্লিয়া করে থাকে। এবার এই নিউরোগ্লিয়াকে অনেক ক্ষেত্রে গ্লিয়াল কোষও বলে। তার কারণ স্নায়ু কোষগুলোকে সংঘবদ্ধ এবং সুরক্ষিত রাখে এই গ্লিয়াল কোষ। সেই জন্য গ্লিয়াল কোষের একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে স্নায়ু কোষের ক্ষেত্রে। বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে আমরা বিভিন্ন রকমের গ্লিয়াল কোষ পাই। যদি আমরা দেখি যে মস্তিষ্ক যদি আমরা দেখি সেক্ষেত্রে এক ধরনের গ্লিয়াল কোষ পাবো। তাই গ্লিয়াল কোষের বিভিন্ন রকম হয়ে থাকে, যেমন অ্যাস্ট্রোসাইট কোষ, আবার অলিগোডেন্ড্রোসাইট কোষ, আবার দেখতে পাই মাইক্রোগ্লিয়া, এপেন্ডাইমাল কোষ। এগুলো সবগুলোই কিন্তু গ্লিয়াল কোষ। এবার এই যে অ্যাস্ট্রোসাইট কোষ রয়েছে এগুলো কিন্তু আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমেই শুধু পেয়ে থাকি। অলিগোডেন্ড্রোসাইট আমরা দেখতে পাই এগুলোকে মস্তিষ্কে দেখতে পাই, আর দেখতে পাবো স্পাইনাল কর্ড বা সুষুম্নাকাণ্ডে। মাইক্রোগ্লিয়া হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে দেখতে পাবো, অর্থাৎ মস্তিষ্কেও দেখতে পাবো, তার সঙ্গে সঙ্গে স্পাইনাল কর্ডেও দেখতে পাবো। এপেন্ডাইমাল কোষ মস্তিষ্কের যে অংশগুলোতে সিএসএফ থাকবে এই সিএসএফকে ঘিরে রাখে যে কোষগুলো সেগুলো হচ্ছে এপেন্ডাইমাল কোষ। এছাড়াও যদি আমরা দেখি স্যাটেলাইট গ্লিয়াল কোষ বলে কিছু কোষ রয়েছে। স্যাটেলাইট গ্লিয়াল কোষ, এই স্যাটেলাইট গ্লিয়াল কোষ কোথায় থাকে? এটি থাকে পিএনএস বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা প্রান্তীয় স্নায়ুতন্ত্রে থাকে। সেই জন্য এই সমস্ত নিউরোগ্লিয়াল কোষগুলো বিভিন্ন আকৃতি বিশিষ্ট হয়। যেমন অ্যাস্ট্রোসাইট যে কোষটি, তার নামকরণ হয়েছে তারকাকৃতি হওয়ার কারণে, সেই জন্য অ্যাস্ট্রোসাইট নামকরণ হয়েছে। অলিগোডেন্ড্রোসাইট এগুলো ডিম্বাকার হয়ে থাকে। আবার মাইক্রোগ্লিয়া যদি দেখি, মাইক্রোগ্লিয়া হচ্ছে প্রবর্ধক যুক্ত বা শাখা প্রশাখা যুক্ত। এই জন্য এক্ষেত্রে বিভিন্ন আকৃতির কোষ হয় নিউরোগ্লিয়া। তার কারণ হচ্ছে অবস্থান অনুযায়ী এই ধরনের আকৃতির কারণে তারা কিন্তু সুষ্ঠুভাবে কার্য সম্পাদন করতে থাকে। তাই স্নায়ু সম্পর্কে যে ধারণাটা, মোটামুটি স্নায়ুতন্ত্রে কি কি উপাদান থাকে সেটা আমরা আলোচনা করলাম। এর পরবর্তী আমরা যেটা আলোচনা করব যে মানুষের স্নায়ুতন্ত্র কিভাবে কাজ করে বা মানুষের স্নায়ুতন্ত্রে কি কি উপাদান রয়েছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কেমন, প্রান্তীয় স্নায়ুতন্ত্র কেমন, তার সাথে সাথে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কেমন,
সেগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব। আশা করি আজকের যে টপিকটি আমরা আলোচনা করলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো বা কোনো ভিডিও সম্পর্কে কোনো ডাউট যদি থাকে তোমাদের, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি এই পড়ানোটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করতে পারো বন্ধুদের সাথে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। তাই দেখা হচ্ছে পরের টপিকে।